আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো সার্বজনীন বা ইউনিভার্সাল গেট কাকে বলে? যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট বলে। লেখো। হ্যাঁ, যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। যেমন NAND ও NOR একটা ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। এদের কেন সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়? কারণ এই সকল গেট দ্বারা অর্থাৎ NAND আর NOR দ্বারা সকল মৌলিক গেট, আমরা জানি মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট। মৌলিক গেট হচ্ছে কি? মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট। এটা আমরা আগের ক্লাসে দেখাইছিলাম। এইগুলা মৌলিক গেট। তার মানে এই মৌলিক গেটগুলো অ্যান্ড অর নট, এই NAND আর NOR দিয়ে বাস্তবায়ন করা যায়। NAND আর NOR দিয়ে বাস্তবায়ন করা যায়। বুঝতে পারছো? এই জন্য আমরা NAND আর NOR-কে কি করব? ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলবো। এই জন্য আমরা কি বলবো? NAND আর NOR-কে ইউনিভার্সাল। আচ্ছা, NOR গেট দিয়ে XOR, হ্যাঁ আমরা করাবো, খুব দ্রুতই করাবো। আইরিন সুলতানা যেটা বলছো NAND দিয়ে XOR বাস্তবায়ন, আমরা আগে NAND NOR গুলাকে চিনে নেই, তারপরে আমরা বাস্তবায়নগুলা করাবো। বুঝতে পারছো? তো তোমরা লক্ষ্য করো, দ্রুত এটা লিখে ফেলো, ঠিক আছে? ইউনিভার্সাল, যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। যেমন NAND NOR, এদেরকে সার্বজনীন গেট বলা হয়। এখন তোমাদের পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় মৌলিক গেটগুলো তো জানো, অ্যান্ড অর নট। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় আসতে পারে NAND ও NOR-কে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয় কেন? NAND ও NOR-কে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলা হয় কেন? এটা ধরো খর জন্য আসে NAND ও NOR-কে ইউনিভার্সাল বা সার্বজনীন বলা হয় কেন? সার্বজনীন বলা হয় কেন? তখন তোমাকে বলতে হবে যে NAND, হ্যাঁ, তখন তোমাকে বলতে হবে NAND ও NOR-কে সার্বজনীন গেট বলা হয় কারণ প্রথমে তোমাকে সংজ্ঞা দিতে হবে যে সার্বজনীন গেটের সংজ্ঞা কি। তোমাকে বলতে হবে যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। NAND ও NOR-কে সার্বজনীন বা ইউনিভার্সাল বলা হয় কারণ NAND ও NOR দিয়ে সকল মৌলিক গেট অ্যান্ড অর নট বাস্তবায়ন করা যায়। এই জন্য এদেরকে কি বলা হয়? সার্বজনীন বা ইউনিভার্সাল। এটা খর জন্য সবসময়ই থাকে, থাকে। MD সৈকত আহমেদ দ্বীপ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা দ্রুত লিখে ফেলো এটা। আমরা এখন আজকে আমরা NAND গেট NOR গেটের প্রতীকগুলো দেখব, তাদের সত্যক সারণী এবং সার্কিটগুলো দেখব, ঠিক আছে? এরপরে আবার NAND NOR থেকে বিভিন্ন কিছু বাস্তবায়ন করা যায়, ওই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? লেখো, দ্রুত লেখো তোমরা। তো আমরা দেখব NAND এর প্রতীক দেখতে কেমন। আমরা এর আগের ক্লাসে AND এর প্রতীক দেখাইছিলাম। NAND হলো AND এর বিপরীত। NAND হচ্ছে AND এর বিপরীত। NAND হচ্ছে নট প্লাস AND, এটা হচ্ছে NAND, অর্থাৎ AND এর বিপরীত। মেইন কথা হচ্ছে AND এর বিপরীত, নট প্লাস AND এটা হচ্ছে NAND, এটাই হচ্ছে AND এর বিপরীত।
আচ্ছা, কামরুন হাতনি বলছে ভাইয়া লিখে দেন। আচ্ছা, ওটা কি লিখে দেব? ওই যে এইটা, যে এটা কি খর জন্য যেটা আসবে ওটা। আচ্ছা, ওটা তোমার জন্য যেটা করতে হবে, প্রথমে তুমি সংজ্ঞা লিখবা, সার্বজনীন গেটের সংজ্ঞাটা, ন্যান্ড ও নরের যে প্রথম সার্বজনীন গেটের সংজ্ঞা লিখবা, সংজ্ঞাটা কি, ঠিক আছে? সংজ্ঞাটা লেখার পরে তুমি বলবা যে ন্যান্ড ও নর কে সার্বজনীন বলা হয়, নরকে সার্বজনীন বলা হয় কারণ সংজ্ঞা লিখবা প্রথমে, ঠিক আছে? যে সার্বজনীন গেট কি এটা লিখবা। বলা হয় কারণ ন্যান্ড ও নর দিয়ে অ্যান্ড অর ও নট বাস্তবায়ন করা যায়, এই জন্য এরা সার্বজনীন বাস্তবায়ন করা যায়। আশা করি বুঝতে পারছো। লেখা ফেলো দ্রুত। হ্যাঁ, যে কোশ্চেনটা করছিলা, হ্যাঁ দ্রুত লেখা ফেলো। আমি নট প্লাস অ্যান্ডের যে সার্কিটগুলো আমরা প্রতীকগুলো দেখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা এটা লিখতে থাকো। সংজ্ঞা লিখবা, যে সংজ্ঞাটা হচ্ছে সার্বজনীন গেটের সংজ্ঞা। তারপরে বলবা ন্যান্ড ও নরকে সার্বজনীন বলা হয় কারণ ন্যান্ড ও নর দিয়ে অ্যান্ড অর নট বাস্তবায়ন করা যায়, এই জন্য এদেরকে সার্বজনীন বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা ন্যান্ড গেট দেখবো। এখন আমরা ন্যান্ড দেখতেছি। ন্যান্ড হচ্ছে নট প্লাস অ্যান্ড। আচ্ছা, একটা নট থাকবে প্লাস অ্যান্ড থাকবে, তার মানে অ্যান্ডের বিপরীত, অ্যান্ডের যে বৈশিষ্ট্য ছিল তার উল্টা বৈশিষ্ট্য হবে ন্যান্ডের। তো আমরা অ্যান্ডের প্রতীক কি দেখছিলাম, মনে আছে? অ্যান্ডের প্রতীক এই লাস্টের ডি, এই ডির মতো হুবহু পুরাপুরি ডি একবা, এর সাথে একটা গোল্লা দিয়ে দিবা বা জিরো দিয়ে দেবে, এটাই হচ্ছে নট। এই গোল্লা বা জিরোটাই হচ্ছে কি নট। তার মানে তুমি যদি এই পাশে এ আর বি দাও, এ আর বি ইনপুট দাও, আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে আসে কি এ বি, আর যখন এই নটটা যুক্ত হবে এর পুরাটার উপর একটা নট চিহ্ন চলে আসবে। তাহলে এটাই হচ্ছে তার প্রতীক আর এটা হচ্ছে তার আউটপুট। এই পাশেরগুলো হচ্ছে ইনপুট, এ আর বি ইনপুট, এটা হচ্ছে তার আউটপুট। তাহলে ন্যান্ডের আউটপুট হচ্ছে কি এ বি পুরাটার ওপর নট, এ বি পুরাটার ওপর নট, এ বি পুরাটার ওপর নট। বুঝতে পারছো? এটা হচ্ছে ন্যান্ডের প্রতীক, তাহলে আসো আমরা ন্যান্ডের শতক সারণীটা দেখি। ন্যান্ডের শতক সারণীটা কেমন হবে? তোমরা এই যে এ বি, ঠিক আছে, এই পাশে জানি দুইটা ইনপুটের জন্য কয়টা ঘর হইতে পারে, 2 এর পাওয়ার n, তার মানে দুইটার জন্য 4টা হবে, তিনটার জন্য কয়টা হবে বলো তো? 8টা। যেহেতু আমি দুইটা ইনপুট নিচ্ছি তাহলে হবে এ আর বি, আর এই পাশে তুমি নিবা কি একটা, ধরো তোমাদের পরীক্ষাতে এই দ্বিতীয় আরেকটা ঘর থাকে না, সরাসরি এ বি নট থাকবে বা এক্স লেখা থাকবে। তো আমি আপাতত আরেকটা ঘর দেখা দিচ্ছি, কিন্তু এটা থাকবে না। ধরো এ বি একটা ঘর রাখলা, তারপর এ বি নটের একটা ঘর রাখলা। তো আমরা 4টা ঘর কাটি, 1 2 3 4। এখন এটা যেহেতু ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, এই পাশেরটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা মাঝখানে একটা রাখছো এ বি গুণ করে তারপরে তুমি করতে যাচ্ছ। তাহলে আমরা জানি প্রথমটা 0 পরেরটা 1, এইভাবে আমরা সাজাই, পরেরটা 0 পরেরটা 1, প্রথম দুইটা 0 পরের দুইটা 1, এই সিস্টেমে সাজাইছিলাম। তাহলে দেখো আমরা যখন বলছিলাম যে এ আর বি যদি গুণ অবস্থায় দুইটা 0 থাকুক, একটা 0 সাথে যাই গুণ করবো 0, তাহলে এটা হবে 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এইটুকু হচ্ছে অ্যান্ড, এইটুকু হচ্ছে কি অ্যান্ড। এখন এইটার বিপরীত হবে যে এ বি নট, তার মানে এর বিপরীত। 0 থাকলে কি করে ফেলবে? 1 করে ফেলবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে এইটুক হচ্ছে আমাদের ন্যান্ডের আউটপুট। এইটুক কি, এই যে এ বি নট, এইটুক হচ্ছে ন্যান্ডের আউটপুট। দেখছো এই ক্ষেত্রে 1 আর 1 এর জন্যই 0 আসছে, ন্যান্ডের ক্ষেত্রে 1 আর 1 এর জন্যই 0 আসছে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি 1 আসছে। তাহলে এটা হচ্ছে ন্যান্ডের আউটপুট, এটা হচ্ছে ন্যান্ডের আউটপুট। আচ্ছা, হ্যান্ড করে নট করে দিতে পারেন সুলতানা, ঠিক বলছো। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু তোমাদের পরীক্ষায় যেটা থাকবে খেয়াল করো, পরীক্ষায় এই যে আমি যে মাঝখানে যে এ বি লিখে দিছি না, এই এ বিটা কিন্তু থাকবে না, এটা থাকবে না। আমি আপাতত বোঝানোর জন্য দিছি, কিন্তু এটা কিন্তু মাঝখানে থাকবে না, সরাসরি লাস্টের আউটপুটটাই থাকবে। বুঝতে পারছো? সরাসরি লাস্টের যে আউটপুটটা সেটাই থাকবে। আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি গ্রুপে আমাদের ক্লাসটাকে শেয়ার করে ফেলো, যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা নিজ নিজ টাইমলাইন একটু শেয়ার করো,
ঠিক আছে, অনেকে হয়তো বা জানে না, এই জন্য জয়েন করে নাই। তোমরা দ্রুতই করো। অলরেডি কিন্তু আমার এই জায়গায় কারেন্ট চলে গেছে, আমি কিন্তু ব্যাকআপ নিয়ে ক্লাস নিতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা আশা করি বুঝতে পারছো যে অ্যান্ডের সপ্তক সারণী, ন্যান্ডের সপ্তক সারণীটা। আচ্ছা, আমাদের ওইগুলা বের করতে হবে কোনটা, এবি না? তুমি যদি সরাসরি বুঝতে পারো তাহলে না বের করলেও চলবে, যদি সরাসরি বুঝতে পারো তাহলে না বের করলেও চলবে, এই মাঝখানে এটা না বললে। কিন্তু তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বের করে নিবা, বুঝতে পারছো? পরীক্ষায় কিন্তু এই যে এই জিনিসটা থাকবে না, এটা থাকবে না, বুঝতে পারছো? একেবারে এই দুটো ইনপুটের পরে আউটপুট দিয়ে দিবে, এই জায়গায় দিয়ে দিবে হয়তো বা এক্স অথবা ওয়াই, এরকম কিছু একটা থাকবে, এ বি নটও লেখা থাকবে না, বুঝতে পারছো? এক্স, তোমাকে এই ট্রুথ টেবিলটা দেখেই চিনতে হবে এটা কিসের আউটপুট, বুঝতে পারছো? পরীক্ষায় যেমন থাকবে দেখাচ্ছি তোমাদের, এটা মিশিয়ে দিচ্ছি। এই জায়গায় ধরো এইভাবে দিয়ে তোমাকে ধরো এক্স লিখে দিবে, এক্স লিখে এই জায়গায় 1 1 1 0, এই যে আউটপুট, এটা বুঝতে পারছো? তখন তোমাকে চিনতে হবে এটা কার আউটপুট, তখন তোমাকে এই ট্রুথ টেবিল দেখেই চিনতে হবে এটা কার আউটপুট। তার মানে দেখো শুধু 1 আর 1 এর জন্য 0, বাকি সবগুলোর জন্য 1, এটা হচ্ছে ন্যান্ডের আউটপুট। কার আউটপুট? ন্যান্ডের, কারণ ন্যান্ড হচ্ছে পুরো অ্যান্ডের বিপরীত। আচ্ছা, এ বি বের না করেও এ বি নট করলে হবে? হ্যাঁ হবে, এ বি বের না করেও নট করলেও হবে, বুঝতে পারছো? যদি তুমি বুঝতে পারো সরাসরি তাহলে ওটা করতে পারবা, আর যদি বুঝতে না পারো তাহলে তুমি বের করে করাই হলো তোমার বেটার অপশন, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। এখন আমরা ধরো এটার তোমরা হ্যাঁ একটা যারা নোট করতেছো, আমি বারবার বলতেছি আজকে আমার 14 নম্বর ক্লাস চলতেছে, যারা নোট করতেছো তোমরা 100% আজকে আমাদের গ্রুপে তোমাদের নাম, কোথায় বাসা, কোন কলেজে পড়ো, এইগুলা সহ গ্রুপের নোটটা আপলোড করবা। যারা নোট করতেছো 100% অবশ্যই তোমরা গ্রুপে আপলোড দিবে, তাহলে অনেকে উপকৃত হবে, বুঝতে পারছো? তাহলে তোমরা অবশ্যই, আর হ্যাশট্যাগে দিবা ইউনিভার্সাল গেট, হ্যাশট্যাগে দিবা ইউনিভার্সাল গেট, ঠিক আছে? এইভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবা ইউনিভার্সাল গেট, তাহলে সবাই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এটার সার্কিটটা দেখব। আমরা ট্রুথ টেবিল দেখলাম, এখন আমরা সার্কিটটা দেখব যে সার্কিটটা কেমন হবে। আমরা এর আগে সার্কিটটা দেখাইছিলাম অ্যান্ডের সার্কিট, তোমাদের আশা করি মনে আছে যে ধরো এই জায়গায় হলো আমাদের একটা ব্যাটারির প্রান্ত থাকবে, আবার যেহেতু আমরা বলছি নট থাকলেই রেজিস্ট্যান্স, মানে নট থাকলেই রোধ থাকবে, নট থাকলেই রোধ থাকবে, এটা আমি আগের ক্লাসে বলে দিছিলাম। তাহলে ধরো এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স দিতে হবে আর, এটা হচ্ছে আর, যেহেতু আমরা এটা হলো ন্যান্ড, তার মানে অ্যান্ডের ক্ষেত্রে কি ছিল? সিরিজে ছিল, এই জায়গায় ঠিক সিরিজেই থাকবে, এই জায়গায় কিসে থাকবে? সিরিজেই থাকবে, অর্থাৎ শ্রেণীতেই থাকবে এই চাবিগুলো, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আসলো, এই পাশ দিয়ে আমাদের কি বের হবে? যে ধরো এই পাশে আমাদের একটা লাইট থাকবে, ওই লাইটটা বের হবে এবং লাইটটা জ্বলবে কি জ্বলবে না ওটা আমাদের ট্রুথ টেবিলের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, এই হচ্ছে আমাদের ন্যান্ডের সার্কিট, এই হচ্ছে আমাদের ন্যান্ডের সার্কিট। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে, কারণ হচ্ছে এটা শ্রেণীতে আছে, কিসে আছে? শ্রেণী। আর এই যে রেজিস্ট্যান্স দ্বারা আমরা বলছি নট থাকলেই রেজিস্ট্যান্স দিতে হবে, যেহেতু এই জায়গায় নট আছে ন্যান্ডের ভিতরে, এই জন্য এটা কি রেজিস্ট্যান্স লাগবে। ইসরাত জাহান শিকদার, আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে তোমরা ন্যান্ডের সার্কিট দেখতে পারছো। এখন তাহলে তোমরা দ্রুত লেখা ফেলো এটা। এখন দেখো ন্যান্ডের সার্কিটগুলা বা ন্যান্ডগুলা কোন কাজে ব্যবহার হয় বেশি, বুঝতে পারছো? ব্যবহার হয় কোথায়? ন্যান্ডের ব্যবহার ন্যান্ডের ব্যবহার হয়, আমরা বিভিন্ন গোডাউনে রাসায়নিক পদার্থ থাকে, বিভিন্ন গোডাউনে রাসায়নিক পদার্থ, বিভিন্ন গোডাউনে, চালের গোডাউন হইতে পারে বা রাসায়নিক দ্রব্যের গোডাউনে রাসায়নিক পদার্থ বের করে দেওয়ার জন্য এক্সস্ট ফ্যান থাকে, বুঝতে পারছো? বের করে দেওয়ার জন্য রাসায়নিক পদার্থ, বিভিন্ন গোডাউনে রাসায়নিক পদার্থ বের
করে দেওয়ার জন্য দেখবা ফ্যান থাকে বিভিন্ন, মানে আমরাও দেখবো অনেক সময় মসজিদ বা অনেক কিছুতেই কি থাকে, গরম বাতাস বের করে দেওয়ার জন্য একটাই থাকে না, ফ্যান থাকে না, ভেন্টিলেটর বা কি টাইপের জানি বলে। ওই ঠিক একইভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থে দেখবো ভেন্টিলেটর টাইপের ফ্যানগুলো থাকে, এইগুলো থেকে রাসায়নিক পদার্থর যে গ্যাসগুলো থাকে ওইগুলো বের করে দেওয়ার জন্য এই ন্যান্ড গেটগুলো ব্যবহার হয়। রাসায়নিক পদার্থ বের করে, অর্থাৎ বিভিন্ন গোডাউনে রাসায়নিক পদার্থ বের করে দেওয়ার জন্য ফ্যান লাগানো হয়, যে এক্সস্ট ফ্যান বের করে দেওয়ার জন্য এক্সস্ট ফ্যান বলে মনে হয় এটাকে, এক্সস্ট ফ্যান, এক্সস্টেড ফ্যান, এক্সস্টেড ফ্যান লাগানো থাকে, ফ্যান লাগানো থাকে, বুঝতে পারছো? এই কাজে ব্যবহার হয়। বিভিন্ন গোডাউনে রাসায়নিক পদার্থ বের করে দেওয়ার জন্য এক্সস্টেড ফ্যান লাগানো থাকে, ওই জায়গায় আমাদের ন্যান্ড গেটটা ব্যবহার করা হয়, ওইখানে আমাদের কি করা হয়, ন্যান্ড গেটটা বের করে দেওয়া হয়। শাফায়েত হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমাদের মাঝে মাঝে তোমাদের বন্ধুদেরকে মেনশন করিও, যখন তোমরা টাইম পাচ্ছ তখন মেনশন করে দিও, আর ক্লাসটাকে একটু শেয়ার করো, একটু কষ্ট করে তোমাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করলেই অনেকে দেখবে, বুঝতে পারছো? এটা হচ্ছে গ্রুপটা বড় করার দায়িত্ব আমাদের সবার, বুঝতে পারছো? কষ্ট করে ক্লাস তো তোমরা যদি তোমাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করো, তোমাদের কলেজ ফ্রেন্ড আছে আরব বাইরে বিভিন্ন জায়গায় পড়ে, তারাও দেখতে পারবে, তারাও দেখা যাবে গ্রুপগুলোতে জয়েন করে ফেলবে এবং তারাও উপকৃত হবে। আর আমরা এই উপকারগুলাকে সবার মাঝে ভাগ করে নিতে চাই, বুঝতে পারছো? তাহলে এটার ব্যবহার লিখে ফেলো, এরপরে আমরা নরে যাব, এরপরে আমরা নর গেটে যাব। তো আশা করি তোমরা এটা লিখছো। এখন আসলে আমরা নর দেখবো। নর, নর হচ্ছে নট প্লাস হচ্ছে অর, নট প্লাস হচ্ছে অর। তো এটা হচ্ছে অরের বিপরীত, নর হচ্ছে অরের বিপরীত, নর হচ্ছে অরের বিপরীত। আমরা অরের সার্কিট দেখছিলাম, মনে আছে তোমাদের আশা করি, যে মাছের মাথার মতো বাঁকানো, এর সাথে একটা গোল্লা যুক্ত হলে সেটা হবে নর। আর এটা আসবে, আমরা জানি অরের আউটপুট হচ্ছে এ প্লাস বি, আর এর উপর একটা কি আসবে, নট আসবে। তাহলে এটা হচ্ছে নর, এটা হচ্ছে নর, বুঝতে পারছো? নর গেট, এটা হচ্ছে নর গেট। এখন আমরা নর গেটের কি দেখব বলো তো? নর গেটের আমরা সার্কিট দেখব। আচ্ছা সার্কিট, হ্যাঁ সার্কিটটা আগে দেখে নিই, তারপরে ট্রুথ টেবিলটা দেখতেছি। তো ধরো নর গেটের সার্কিট, যেহেতু আমার এটা আঁকানো আছে, তো আমরা জানি নর গেটের সার্কিট যখন তুমি দেখতে যাচ্ছ তখন যেটা করতে হবে খেয়াল করো, আমরা নর গেটে যখন করছিলাম এটা নট আছে, নট থাকলে কি দিতে হবে, রেজিস্ট্যান্স দিতে হবে। তার মানে নট থাকলেই রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স দিছি। আর আমরা অরের ক্ষেত্রে কি ছিল, এটা সমান্তরালে বা প্যারালালে ছিল, তো এই জায়গায়ও ঠিক সেম ভাবেই প্যারালালে থাকবে, বুঝতে পারছো? এই দুইটা চাবি, এটাও প্যারালালে, এটাও প্যারালালে থাকবে, ঠিক আছে? আর এই পাশ দিয়ে তোমার বের হয়ে যাবে। তাহলে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে নরের সার্কিট, নরের সার্কিট, এটা হচ্ছে নরের সার্কিট, বুঝতে পারছো? এটা হচ্ছে নরের সার্কিট। এখন আমরা নরের ট্রুথ টেবিল দেখব, নরের ট্রুথ টেবিল, আর নর কি কাজে ব্যবহৃত হয় সেটা দেখব। তাহলে আসো আমরা এই পাশে আমরা দেখি যে ট্রুথ টেবিলটা কেমন হবে। ট্রুথ টেবিল, তো ধরো যেহেতু দুইটা ইনপুটের জন্য নিচ্ছি আমি, তার মানে কি হবে, চারটা ঘর কাটতে হবে, তার মানে উপরে তো একটা থাকবেই, 1 2, তার মানে এ, এটা হচ্ছে বি। তুমি সরাসরি এ প্লাস বি নটও লিখতে পারো, সরাসরি এ প্লাস বি নটও লিখতে পারো, কিন্তু তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এ প্লাস বি আগে বের করে নিবা, এ প্লাস বি, তারপরে হচ্ছে কি এ প্লাস বির নট। তাহলে ধরো চারটা ঘর কাটো, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি ইনপুট, আর এইটা হচ্ছে কি আমাদের আউটপুট, আর মাঝখানে হলে এ প্লাস বি অরের যেটা, এটা করে নিব আগে। তাহলে এই জায়গা থেকে করলে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এইভাবে, তারপরে দুইটা 0 দুইটা 1, বুঝতে পারছো? এখন যোগের ক্ষেত্রে আমরা জানি 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এখন এটা হবে কি এ প্লাস বি এর বিপরীত, মানে 0 থাকলে 1 করে ফেলবে, 1 থাকলে 0 করে ফেলবে, 1 থাকলে 0, 1 থাকলে 0। তার মানে দেখো আউটপুটটা কি দাঁড়াইতেছে, শুধু 0 আর 0-র জন্যই 1। তার মানে নরের ট্রুথ টেবিলটা যখন ই হবে, মানে 0 আর 0 কি হবে, ইনপুট হবে, তখন আউটপুট হবে 1।
আর সব ক্ষেত্রেই দেখো 0, বাকি সব ক্ষেত্রেই 0 0। এটা হচ্ছে নরের ট্রুথ টেবিল। এটা হচ্ছে কি নরের ট্রুথ টেবিল, বুঝতে পারছো? এটা হচ্ছে নরের ট্রুথ টেবিল। তোমাদের পরীক্ষায় এই যে আমি যে মাঝখানে a প্লাস বিটা লিখছি না, নরের ক্ষেত্রে এই মাঝখানে এটা থাকবে না, একেবারে লাস্টের এই যে 1 0 0 0 এটা থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখো এইটা কোন কাজে ব্যবহার হয়। নর গেট বেশিরভাগ আমাদের যে ওয়াশিং মেশিন আছে না, কাপড় ধর ওয়াশিং মেশিন, স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন, অটোমেটিক ওয়াশিং মেশিন নে ব্যবহার হয়, বুঝতে পারছো? নর ব্যবহার হয় অটোমেটিক ওয়াশিং মেশিন যেগুলো আছে, আমরা যে বাসাবাড়িতে ধরো যাদের বাসাবাড়িতে ওয়াশিং মেশিন আছে সেইগুলাতে আমাদের এই নর গেটগুলা ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো এটা। তো তোমাদের যদি দেখো সবার লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। লেখা হইলে আমি মিশে আমরা অন্য টপিকে চলে যাব। তোমরা একটু ক্লিয়ার করো যে তোমাদের লেখা হয়েছে কিনা। আর হ্যাঁ, তোমরা যারা লিখতেছো, আচ্ছা ট্রুথ টেবিলটা বুঝান। আচ্ছা ঠিক আছে, বুঝাচ্ছি, সমস্যা নাই। তোমরা দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, এটা তাহলে আমি এই সার্কিটগুলো আপাতত মিশিয়ে দিচ্ছি। একজনের ট্রুথ টেবিলটা আবার বুঝাইতে বলছে, ওটাকে ক্লিয়ার করতেছি। ধরো আবার তুলতেছি, সমস্যা নাই। ট্রুথ টেবিলটা এই পাশে আঁকাও। যে ধরো আমাদের যেহেতু দুইটা ইনপুট, তার মানে কয়টা লাগবে, 2 এর পাওয়ার n সংখ্যক আউটপুট আসবে। দুইটা ইনপুট দিলে n এর এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তার মানে আমাদের ইনপুট কয়টা, এই যে পাশে ইনপুট দুইটা, তার মানে আউটপুট আসবে কয়টা, 4টা। তার মানে ঘর কাটতে হবে কয়টা, 4টা। আগে উপরে তো 1 2, এবার 3 ইনপুট দিয়ে দেখা দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা 4টা দিয়ে দেখো। তাহলে এই জায়গায় a আর b হচ্ছে ইনপুট, a আর b হচ্ছে কি ইনপুট। আমি a প্লাস বি অরেরটাও দেখাচ্ছি। তারপর হচ্ছে a প্লাস বি নট, এটা হচ্ছে নরের। তাহলে 4টা ঘর কাটো নিচে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা যদি ইনপুট হয়, তাহলে আমাদের আসল আউটপুট হচ্ছে কিন্তু এটা, বুঝতে পারছো? a প্লাস বি নট। তাহলে আমরা জানি ইনপুটের ক্ষেত্রে প্রথমটা 0, পরেরটা 1, তারপরেরটা 0, তারপরেরটা 1, এটা সিস্টেম শিখাইছি তোমাদের। তারপরে হচ্ছে পরের প্রথম দুইটা 0, পরের দুইটা 1। এখন যেহেতু a প্লাস বি, এই কাজটা আগে করে নাও। 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 1। বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 1, এটা তোমরা জানো। এখন হচ্ছে a প্লাস বি নট, এটা হচ্ছে এটার বিপরীত, পুরাপুরি বিপরীত হবে। তাহলে 0 থাকলে করবে 1, 1 থাকলে করবে 0। তাহলে এই জায়গায় 0 আছে হয়ে যাবে 1, এই জায়গায় 1 আছে হয়ে যাবে 0, এই জায়গায় 1 আছে হয়ে যাবে 0, এই জায়গায় 1 আছে হয়ে যাবে 0। তার মানে দেখতেছো অরের ক্ষেত্রে শুধু 0 আর 0-র জন্য, অরের ক্ষেত্রে 0 আর 0-র জন্য আউটপুট 1 আসে, বাকি সব ক্ষেত্রেই 0। তোমাদের পরীক্ষায় কিন্তু এই মাঝখানে এই জিনিসটা থাকবে না, এই যেটা থাকবে না, সরাসরি যেটা থাকবে, বুঝতে পারছো? আমি এটা বোঝানোর জন্য দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি মাঝখানেরটা ওটা কি বোঝানোর জন্য দিছিলাম, বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় থাকবে না, এই মাঝখানেরটা একেবারে যেটা থাকবে। যদি তোমরা ক্লিয়ার হও তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। তোমরা একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো দ্রুত, একটু কমেন্ট করে ফেলো দ্রুত যে ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার। এই জায়গায় ধরো তোমাদের a প্লাস বির তো আউটপুট জানোই, তোমরা খেয়াল করে দেখো a প্লাস বির আউটপুট কিন্তু জানো, তোমাদের এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে। 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1 1। এখন শুধু এটার কি বিপরীত করে ফেলো, a প্লাস বির যা মানটা আসছে এটার বিপরীতে হবে নরের আউটপুট। তাহলে এটা 0 আছে, এটা